ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর বাকিরা কোথায়? মাত্র 27 জন। ম্যাম আসি। তোমরা তো আছো, বাকিরা কোথায় যারা নাই? আসতেছে ম্যাম। 2 মিনিটের মধ্যে সবাইকে জয়েন করে ফেলতে বলো, আদারওয়াইজ আমি এখন অ্যাটেন্ডেন্স ডাকলে পরে আমি আর অ্যাটেন্ডেন্স দিব না কিন্তু। আর যারা বাহির থেকে জয়েন করতেছে আমি তাদেরকে জয়েন রিজেক্ট করে দিয়েছি। শুধুমাত্র ড্যাফোডিলের ইমেইল অ্যাড্রেস দিয়েই জয়েন করবে, অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবে না। ওকে, সো আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। ফার্স্ট আমি অ্যাটেন্ডেন্সটা রাখতেছি, স্ক্রিনশট দিয়ে দেই। Response please. 4671. Yes, ma'am. 4691. Yes, ma'am. 4745. Present, ma'am. 5506. 5520. Yes, ma'am. 5604. Yes, ma'am. 5625. Present, ma'am. 5637. Present, ma'am. 5693. 578. Yes, ma'am. Ma'am, Yes, ma'am. 5693. 5783. Ma'am, 5693. 5693 দিয়েছি। Yes, ma'am. 57 আচ্ছা। 5798. Yes, ma'am. 5798. 5818. Present, ma'am. 5978. Yes, ma'am. 5995. Yes, ma'am. 6028. 4814. Yes, ma'am. 4834. 4844. Yes, ma'am. 4845. Yes, ma'am. 4901. Yes, ma'am. 4925. Yes, ma'am. 4946. Present, ma'am. 5023. 5051. Yes, ma'am. 5053. Present, ma'am. Ma'am, 5051. দেওয়া হয়েছে। 5054. Present, ma'am. 5056. Yes, ma'am. 5078. Present, ma'am. 5090. 5117. Present, ma'am. 5138. Present, ma'am. 5168. Yes, ma'am. 5174. Yes, ma'am. 5175. Yes, ma'am. 76 আছে। 5202. Yes, ma'am. 5212. Yes, ma'am. 5214. Yes, ma'am. 5218. Present, ma'am. 5240. Yes, miss. 5249. Yes, miss. 261. Yes, ma'am. 279. Present, ma'am. 329. Yes, ma'am. 330. 330. 341. Yes, ma'am.
5353, Present, ma'am. 5364, Yes, ma'am. 5366. ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা নেওয়ার সময় কেটে গেছিল কলটা। আইডি বলো। ম্যাম 5798। 579. ম্যাম উপরের দিকে। ম্যাম 5023 মিস গেছে। ম্যাম এই যে 5798। Then 5. ম্যাম 4834 মিস হয়েছে। ম্যাম 5023। 5176. 5176. Okay. Okay. So আজকে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব এবং ওই তিনটা টপিকে কি কি কোশ্চেন আসতে পারে এবং তোমাদের ফাইনালের কোথা থেকে কত মার্কস আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব, দেন তোমাদেরকে ছেড়ে দিব। আজকে যে তিনটা টপিক নিয়ে ডিসকাশন করব, তিনটা টপিকের প্রথম টপিক হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি মিস শোনা যাচ্ছে। ওকে, তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং, দেন হচ্ছে সেকেন্ড টপিক হচ্ছে আমরা নেইব বায়াস করব এন্ড দেন ক্রস ভ্যালিডেশন। ঠিক আছে? সো ফার্স্টে আমি একটু অ্যাসোসিয়েশন রুল মাইনিং সম্পর্কে ডিসকাশন করি। ক্লাসের ম্যাক্সিমাম হয়তো জানো, বাট এটা আসলে মূলত ডেটা মাইনিং এর একটা টপিক। অ্যাসোসিয়েশন রুল মাইনিং হচ্ছে, আমি যদি ডেফিনিশনটা আগে বলি, অ্যাসোসিয়েশন রুল মাইনিং হচ্ছে আমার প্রিভিয়াস পারচেজের উপরে ডিপেন্ড করে আমি ফিউচারে কোন প্রোডাক্ট পারচেজ করব, একটা প্রোডাক্টের সাথে আরেকটা পারচেজেবল প্রোডাক্টের রুলকে অ্যাসোসিয়েশন করা বা প্রোডাক্টের দুইটার মাঝখানে অ্যাসোসিয়েশন করাটাই হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং। এবং এই অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর মধ্য থেকে আমাদেরকে অ্যাসোসিয়েশন রুল মাইনিং আমি যদি বলি কোন বিষয়ে আমাদেরকে হেল্প করে, সেটা হচ্ছে আমরা ওয়ালমার্ট সবাই চিনি, ওয়ালমার্ট সম্পর্কে জানি বা ই কমার্স সাইট গুলো যারা আসলে প্রোডাক্ট সেল করে থাকে। জি মিস। জি ম্যাম অ্যামাজন ম্যাম অ্যামাজন আছে, অ্যামাজন, ওয়ালমার্ট। হ্যাঁ ওয়ালমার্ট আছে, বিগ বাজার আছে, দারাজ আছে বাংলাদেশ থেকে, রাইট। সো মূলত আমরা যখন ই কমার্স সাইটটাতে আসছি বা হতে পারে এটা ফিজিক্যাল সুপার শপ গুলো, ফিজিক্যাল সুপার শপ বা ফিজিক্যাল সেলিং যে কোনো শপ আছে, সবগুলোই অ্যাসোসিয়েশন রুল মাইনিং ইউজ করতে পারে। বাট ওয়ালমার্ট এবং বিগ বাজার, ওয়ালমার্ট সম্পর্কে আমি যেটা বলবো 1994 মেবি আর আই গেস 1996 এর দিক থেকে শুরু করে এখন পর্যন্ত ওয়ালমার্ট অ্যাসোসিয়েশন রুল মাইনিং ইউজ করে থাকে। কেন অ্যাসোসিয়েশন রুল মাইনিং ইউজ করে? অ্যাসোসিয়েশন রুল মাইনিং ইউজ করার বেশ কিছু কারণ আছে। এই অ্যাসোসিয়েশন রুল মাইনিং তোমাদের হেল্প করবে যে কোনো একজন কাস্টমার একটা প্রোডাক্ট পারচেজ করেছে, সেই পরবর্তীতে ওই প্রোডাক্টটা পারচেজ করার পার্সেন্টেজ কিরকম বা ওই প্রোডাক্টটা সে পরবর্তীতে পারচেজ করবে কিনা, অথবা আমি একটা প্রোডাক্ট পারচেজ করলাম বা কেউ একজন একটা প্রোডাক্ট পারচেজ করলো, ইন ফিউচার তাকে অন্য রিলিভেন্ট আর অন্য কোনো প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া যায় কিনা, অথবা তাকে অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো ডিসকাউন্ট প্রোভাইড করা যায় কিনা। সো এই ধরনের কনটেক্সট গুলোকে হ্যান্ডেল করার জন্য বা এই ধরনের কনটেক্সটের ক্ষেত্রে আমরা মূলত অ্যাসোসিয়েশন রুল মাইনিং ইউজ করে থাকি। ওকে, সো আমাকে একটু বলো যে আমরা যখন কোনো একটা সুপার শপে ঢুকি, আমরা কি কখনো একটা প্রোডাক্ট পারচেজ করি? মাঝে মাঝে করি। আমি তো মাঝে মাঝে এসির বাতাস খেয়ে চলে আসি। দাম দেখে দাম বেশি হলে চলে মানে না কিনে চলে আসো। আচ্ছা ঠিক আছে, মাহফুজের কথা তো বাদ দিলাম, বাট যারা আসলে পকেটে টাকা নিয়ে কিছু কেনার জন্য ঢুকে, তো কেউ হয়তো একটা প্রোডাক্ট কিনে বা এর চাইতেও আমরা কি কখনো একটা প্রোডাক্ট মানে একটা প্রোডাক্টের বেশি কিনি না?
হ্যাঁ ম্যাম। হ্যাঁ, গ্রুপ অফ প্রোডাক্টস আমরা কিনতে পারি, বা হচ্ছে যে হ্যাঁ একটাও আমরা কিনতে পারি। তারপর হচ্ছে যে এই যে মাহফুজের মতো হতে পারি যে এসির বাতাস খেয়ে চলে আসছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু নাম্বার অফ কাস্টমার্স কি এন না একদিনে। সো এই যে এন তম কাস্টমার্স আমাদের একদিনে প্রডিউস হয়। সো 30 দিনে এরকম টোটাল কত কাস্টমার্স প্রডিউস হতে পারে একটা সুপার শপে সেলিং এর, মানে তাদের কাছে প্রোডাক্ট সেল করা হয়েছে এরকম কত কাস্টমার তৈরি হতে পারে? হিউজ, মানে হিউজ হতে পারে। একদিনে কাস্টমার যদি একজন বা তার চাইতে বেশি হয়, বা আমাদের কাস্টমার সংখ্যা যদি মাল্টিপল থাকে, আমাদের 30 দিনে কাস্টমারের সংখ্যাটা কি লিমিটেড নাকি আনলিমিটেড? আনলিমিটেড হবে। আনলিমিটেড হবে, মানে এটার কোনো সংখ্যা কাউন্ট করা যাবে না। সো সেম ভাবে কে কোন প্রোডাক্ট পারচেজ করতেছে, বা আমাদের যেই ডিফারেন্ট টাইপস অফ আইটেম পারচেজের লিস্ট, এটাও কিন্তু কখনো একজন কাস্টমারের সাথে আরেকজন কাস্টমারের মিলবে না। বাট আমরা যেটা করতে পারি, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের ম্যাপিং করতে পারি, এবং ওই ম্যাপিং থেকে আমরা বের করে আনতে পারি যে আফটার ম্যাপিং কোনো একজন কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে, সেই প্রোডাক্ট পারচেজটা পরবর্তীতে সে করবে কিনা, বা কোনো একজন কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে, তাহলে সেই প্রোডাক্টটা না পারচেজ করার রেট কতটুকু, ঠিক আছে। সো এইটার উপরে ভিত্তি করে আমি তোমাদের আজকের অ্যাসোসিয়েশন রুল মাইনিংটা দেখাবো। সেই রুল মাইনিং এর ভিতরে তোমাদের অ্যাসোসিয়েশন রুল মাইনিং করার আগে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে 3টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেট, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সাপোর্ট কি, সাপোর্ট কাউন্ট কি, এবং হচ্ছে কনফিডেন্স কি। আর এই যে আমি তোমাদেরকে আজকে যে অ্যাসোসিয়েশন রুল মাইনিং করাবো, অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর প্রথম পার্ট হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং যখন আমরা আফটার কনফিডেন্সের পর বের করে ফেলি, ওই রুলগুলোকে আসলে মূলত বলা হয় অ্যাসোসিয়েশন রুল মাইনিং। তাই জন্য আমি বারবার বলতেছি অ্যাসোসিয়েশন রুল মাইনিং। বাট অ্যাসোসিয়েশন রুল মাইনিং যে অ্যালগোরিদম ফলো করে সেটাকে আরেক নামে নামকরণ করা হয়, সেটা যেমন এ প্রায়োরি অ্যালগোরিদম, এ প্রায়োরি অ্যালগোরিদম, APRIORI, এ প্রায়োরি অ্যালগোরিদম। তারপর হচ্ছে এই যে এ প্রায়োরি অ্যালগোরিদমের যে অ্যাপ্রোচটা থাকে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এটার ইটারেশনের থ্রুতে আমরা অ্যাসোসিয়েশন রুল মাইনিং করি, এন্ড আফটার দ্যাট এ প্রায়োরি অ্যাপ্রোচ, ব্রুট ফোর্স অ্যাপ্রোচ আমরা ফলো করি। আচ্ছা, সো এখন আসি আমি অ্যাসোসিয়েশন রুল মাইনিং এ একটু যদি উপরের দিকে তাকাই স্লাইডের, দেখতে পাবে এখানে অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর ডেফিনেশনটা দেওয়া আছে যে given a set of transaction, find rules that will predict the occurrence of an item based on the occurrences of other items. সে কি করে? প্রেডিক্ট করে। কি কোনগুলো প্রেডিক্ট করে? যে কোনো একটা আইটেম অকারেন্স হওয়ার রুলটাকে প্রেডিক্ট করে বেসড অন কিসের উপরে? অকারেন্সেস এর উপরে, যে প্রিভিয়াস যেই আইটেমগুলো পারচেজ করা হয়েছে ওইটার উপরে ভিত্তি করে। ওকে, সো এখানে দেখো একটা ট্রানজাকশন দেওয়া আছে বা একটা পারচেজের টোটাল ডেটাবেস দেওয়া আছে। এখানে টোটাল কয়জন কাস্টমার? 5জন কাস্টমার। এবং 5জন কাস্টমারের মধ্যে প্রথম কাস্টমার কয়টা প্রোডাক্ট পারচেজ করছে? 2টা প্রোডাক্ট পারচেজ করছে। সেকেন্ড যে কাস্টমার আছে তারা 4টা প্রোডাক্ট পারচেজ করেছে। তৃতীয় নাম্বার যে কাস্টমার আছে সে কয়টা? 4টা প্রোডাক্ট পারচেজ করেছে। ওকে, ডান সাইডে দেখো এক্সাম্পল অফ অ্যাসোসিয়েশন রুলস আছে। আমাদের টোটাল মানে ক্যালকুলেশন করার পর বা টোটালটা দেখার পর আমাকে মূলত বের করতে হবে এই অ্যাসোসিয়েশন রুলস গুলো। এই যে ডায়াপার দেন বিয়ার বা মিল্ক, কেউ ডায়াপার কিনেছে, তার বিয়ার কেনার চান্সেস কতটুকু? কেউ যদি মিল্ক অ্যান্ড ব্রেড কিনে থাকে, তার এগস অ্যান্ড কোক কেনার চান্সেস কতটুকু? এবং এইরকম অনেকগুলো সেট তৈরি হতে পারে। আমরা যেটা পাবো সেটা থেকে আমাদেরকে সেট অফ রুলস তৈরি করতে হবে। ওকে, কারো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কোশ্চেন করব। আচ্ছা, ফার্স্ট একটু আইটেম সেটটা নিয়ে ডিসকাস করি। আইটেম সেট হচ্ছে কোনো একজন কাস্টমার কোনো সেট অফ
প্রোডাক্টস কিনেছে বা সেট অফ কিছু আইটেমস কিনেছে, ওইটাকে আমরা আইটেম সেট বলবো। যেমন এখানে এক্সাম্পল হিসেবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মিল্ক, ব্রেড, ডায়াপারের কথা বলেছে। সো একজন কাস্টমার এই 3টা প্রোডাক্ট কিনেছে, অথবা এই যে 3টা প্রোডাক্টকে আমি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লেস করলাম, এটাকে আইটেম সেট বলা হচ্ছে। সাপোর্ট কাউন্ট কি জিনিস? সাপোজ আমি যদি তোমাদেরকে বলি যে এই যে মিল্ক, ব্রেড, ডায়াপার, এই মিল্ক অ্যান্ড ব্রেড, ডায়াপার যে কোনো কম্বিনেশনে কয়বার আছে ট্রানজ্যাকশনের ডেটাবেসটার মধ্যে? বলো তো কয়বার আছে? চারটা আইডিতে আছে ম্যাম 2বার আছে ম্যাম। মিল্ক, ব্রেড, ডায়াপার 3টে একসাথে ডেফিনেটলি থাকতে হবে, সিকোয়েন্স ছাড়া থাকলেও সমস্যা নাই। মিল্ক, ব্রেড, ডায়াপার, যদি আমি দেখি ডায়াপার আছে, ব্রেড আছে, এটাতে মিল্ক নাই, মিল্ক, ডায়াপার, ব্রেড নাই, মিল্ক, ব্রেড, ডায়াপার, তাহলে মূলত কয়টার মধ্যে আছে? দুইটার মধ্যে। দুইটা। সো যখন আমরা এই আইটেম সেট এই টোটাল আইটেমস গুলো কোন একটার মধ্যে আছে এবং এই আইটেম সেটটা যেখানে আমরা পাবো টোটালটাই হচ্ছে সাপোর্ট কাউন্ট। দ্যাট মিন্স এখানকার সাপোর্ট কাউন্ট কত হবে? 2। ঠিক আছে, ওকে। তাহলে আসি সাপোর্ট কি জিনিস। সাপোর্টের সূত্রটা আমরা একটু লিখে রাখবো। সূত্র না, সাপোর্ট বের করার ওয়ে হচ্ছে সাপোর্ট কাউন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ প্রোডাক্টস বা টোটাল নাম্বার অফ ট্রানজ্যাকশন। যেমন এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রানজ্যাকশন কয়টা আছে? 5টা। সো দ্যাট ইজ ওয়াই আমি কি করব? 2 ডিভাইডেড বাই 5। এতটুকু বুঝতে পেরেছি? কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। ওকে, সো ফ্রিকোয়েন্ট আইটেম সেট হচ্ছে, ফ্রিকোয়েন্ট আইটেম সেটটা একটু মাথায় রাখবো, যেই আইটেম সেটগুলো মিনিমাম সাপোর্ট কনসিডার করবে বা মিনিমাম সাপোর্ট স্যাটিসফাই করবে সেটাকেই আমরা বলবো হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেট। সো আমাদের অ্যাসোসিয়েশন রুল মাইনিং করার প্রথম স্টেপ হচ্ছে প্রথমে ফ্রিকোয়েন্ট আইটেম সেট বের করতে হবে, তারপর হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে, এবং থার্ড স্টেপে হচ্ছে আমাকে এলিমিনেট করতে হবে যেটা ফ্রিকোয়েন্ট যেটা সাপোর্টকে স্যাটিসফাই করে না, এবং ফোর্থ স্টেপ হচ্ছে আমাকে রুল জেনারেশন করতে হবে, এবং ফিফথ স্টেপে হচ্ছে আমাকে রুলগুলো স্যাটিসফাই কিনা সেটা চেক করতে হবে। 5টা স্টেপ, বুঝতে পেরেছি? এখন কিভাবে করব এটা আমরা একটু দেখব। আচ্ছা, তার আগে আমি এখানে একটু বলি, এখানে দেখো সাপোর্টের ক্যালকুলেশন দেওয়া আছে। সাপোর্টের ক্যালকুলেশন দেখে আমরা বুঝতে পারতেছি যে সাপোর্ট আমরা বের করতে পারবো, বাট তার পরপরই দেখো পাশে নিচে একটা কনফিডেন্স রেট বের করা আছে। কনফিডেন্স রেটটার সূত্রটা আমি একটু জাস্ট এখন স্ক্রিনে দেখাবো, তোমরা এটা একটু নোট ডাউন করে রাখবে। অথবা আমি মুখে বললেও তোমরা পারবে আশা করি। কোনটাতে পাওয়া যাবে দেখি, জিক্সপর না, কনফিডেন্সের এখানে ভালো কনফিডেন্সের সূত্র দেওয়া নাই, আমি অন্য একটা ফর্মুলাতে দেখি। এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। এই পাশের যে ছবিটা আছে এটা আমি একটু বড় করতেছি, দেখা যায় কিনা। না, টোটাল গিটহাবে চলে গেছে। সূত্রটা হচ্ছে সাপোর্ট অফ এ এন্ড বি ডিভাইডেড বাই সাপোর্ট অফ এ। আমি যদি এটাকে বলি সাপোর্ট অফ এ এন্ড বি ডিভাইডেড বাই সাপোর্ট এ, তার মানে হচ্ছে নিচে সাপোর্ট এ যেটা, সেটা হচ্ছে অকারেন্সেস এর উপরে ডিপেন্ড করে, প্রিভিয়াস অকারেন্সেস এর উপরে ডিপেন্ড করে আমাকে কনফিডেন্স রেট বের করতে হবে। সবাই এটা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে রাখবো, অথবা জাস্ট আমরা একটু এটা মেমোরাইজ করে রাখবো, অথবা খাতায় নোট ডাউন করে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আমার স্লাইডে চলে যাচ্ছি।
সো এটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, যেটা আমাদেরকে করতে হবে। আর পরীক্ষায় তোমাদেরকে দুইটার ভ্যালু দেওয়া থাকবে, একটা হচ্ছে সাপোর্টের ভ্যালু দেওয়া থাকবে, আর একটা হচ্ছে কনফিডেন্সের ভ্যালু দেওয়া থাকবে। সাপোর্টের ভ্যালুর ক্ষেত্রে সাপোর্টও বলে দিতে পারে, মিনিমাম সাপোর্ট থ্রেশহোল্ড ভ্যালুও বলতে পারে, সেম অ্যাজ ইট ইজ কনফিডেন্সের ক্ষেত্রেও হবে, মিনিমাম কনফিডেন্স থ্রেশহোল্ড ভ্যালু বলে দেওয়া থাকতে পারে। ঠিক আছে? সো পরীক্ষায় যে কোনো নামে আসলে এটা যাতে ধরতে পারি কি সাপোর্টের কথা বলছে নাকি কনফিডেন্সের কথা বলেছে। ঠিক আছে? আচ্ছা, সো এখন আসি, এই যে এখানে সাপোর্ট ক্যালকুলেট করেছে, তারপরে কনফিডেন্স ক্যালকুলেট করেছে, কিভাবে করছে আমরা ওইটাই একটু দেখব। এখন একটু মনোযোগ সহকারে দেখো, এই টোটালটার মধ্যেই আমাদের ম্যাক্সিমাম ক্যালকুলেশন আছে, শুধু স্টেপ নাম্বার 4 আর স্টেপ নাম্বার 5 আমরা একটু পরে দেখব। প্রথমে আমাদের সাপোর্ট মিনিমাম কত দেওয়া আছে বলো তো? 2 দেওয়া আছে। 2 দেওয়া আছে। এবং আমাদের ডেটাবেজের যে টেবিলটা, মেইন ডেটাবেজের টেবিলটা লেফট সাইডে পিঙ্ক কালারের যে ডেটাবেস টেবিলটা, এখানে আমার টোটাল কয়টা ট্রানজ্যাকশন দেওয়া আছে? 4টা ট্রানজ্যাকশন দেওয়া আছে, এবং 4টা ট্রানজ্যাকশনের মধ্যে কে কোন আইটেম পারচেজ করেছে সেটা দেওয়া আছে। আমি একটু বলে রাখি আগে থেকেই, বাসায় প্র্যাকটিস করতে হবে লার্জার নাম্বার অফ ডেটা সেটস নিয়ে, কারণ পরীক্ষায় এরকম ছোট ডেটা সেট আসবে না, এগুলো কিন্তু বড় ডেটা সেট আসে এবং অনেক সময় লাগে করতে। সো এক্ষেত্রে আমি বলে দিব একটা মানে জাস্ট ছোট টেকনিক বলে দিব, যখন আমরা কোনো প্রোডাক্ট দেখবো, এটা যারা আগে করেছে আমার সাথে তারা জানে অলরেডি, যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট দেখবো সেই প্রোডাক্টটার আমরা শর্ট নেম করে নিব আগে। সাপোজ ব্রেডকে বলবো এ, বিয়ারকে বলবো বি, এরকম করে আমরা সিরিয়ালি আগে মানে নেমিং করে নিব, তাহলে আমাদের যতবার লিখতে গেলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, সো ট্রানজ্যাকশন আইডির সাথে প্রত্যেকটা আইটেমস দেওয়া আছে। এখন আসো আমরা প্রথমে ফার্স্ট স্ক্যানে আসলাম। ফার্স্ট স্ক্যানে আমাদেরকে দেখতে হবে এই যে মিনিমাম সাপোর্ট 2 আছে, এইটাকে কে কে স্যাটিসফাই করতেছে। প্রথমে আসি হচ্ছে আইটেম সেটে। আইটেম সেটে আমরা প্রথমে সবগুলো ইন্ডিভিজুয়াল আইটেমগুলোকে আলাদা করব। আলাদা করার পর আমরা কাউন্ট করে দেখব এ কয়বার আছে, বি কয়বার আছে আমাদের ডেটা সেটের মধ্যে, সি কয়বার আছে, ই কয়বার আছে এবং ডি কয়বার আছে। একটু যদি খেয়াল করে দেখো, শুধুমাত্র ডি আছে কয়বার? একবার। সো এটা কি মিনিমাম সাপোর্টকে স্যাটিসফাই করে? না। যেহেতু স্যাটিসফাই করতেছে না, সো আমরা এটা কি করব? এলিমিনেট করে দিব। আফটার এলিমিনেশন আমাদের লেভেল 1 এ আমাদের ফাইনাল যে আইটেম সেটগুলো, সেই আইটেম সেটগুলো হচ্ছে এ বি সি ই, এবং তার সাপোর্ট হচ্ছে কি 2, আর হচ্ছে বাকিগুলোতে 3টা করে আছে, সেটা আমরা অটোমেটিক লিখে দিব। এখন আসি হচ্ছে এই যে লেভেল 1 থেকে এখন আমরা যাব হচ্ছে সেকেন্ড স্ক্যান। বাট সেকেন্ড স্ক্যানে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে, কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে। কার্টেশিয়ান প্রোডাক্টের নিয়ম কি কেউ একজন বলো তো? কার্টেশিয়ান প্রোডাক্টের নিয়ম কি? একটা সেটের সাথে বাকি সেটগুলোর ম্যাম ইয়া হবে ক্রস গুণন, একটা সেটের সাথে আরেকটা সেটের কি ক্রস গুণন। যেমন এখানে এ আছে, এর সাথে আর বাকি কি কি পেয়ার হবে বলো তো? বি সি আর ই। কি কি পেয়ার হবে? পেয়ার কি কি হবে? এ বি সি এ সি ই, রাইট, এ বি, তারপর এ ই, তারপরে এ সি। সেম ভাবে আবার কি হবে? বি সি বিই, দেন আবার সিই। যতগুলো ইউনিক সেট অফ রুলস আমরা তৈরি করতে পারবো, যতগুলো ইউনিক সেট অফ প্রোডাক্ট আমরা করতে পারবো, সেগুলো আমাদেরকে এখানে প্লেস করাতে হবে। এন্ড দেন সেকেন্ড স্ক্যানে আমরা কি করব? আবার ওইটার প্রোডাক্টগুলো আমরা চেক করব। এখন এখানে চেক করে দেখো এ আর বি প্রোডাক্টটা একসাথে আছে কয়বার আমাদের এই ট্রানজ্যাকশন টেবিলে? একটু চেক করে দেখি। একবার আছে। এবং বাকিগুলো যদি দেখো, এসি আছে 2 বার, বিসি আছে 2 বার। যেমন এখানে দেখো এই যে বিসি 1 2,
তারপরে বিই এর কথা যদি বলি, এখানে একবার আছে, মাঝখানে যেটাই থাকুক না কেন সেটা সমস্যা নাই, বাট বিই এখানে একবার আছে, বিই এখানে আরেকবার আছে, বিই এইখানে আরেকবার আছে। সো টোটাল বিই কয়বার আছে? টোটাল বিই কয়বার আছে? 3 বার আছে। সো টোটাল বিই যেহেতু 3 বার আছে, সো আমরা এটাকে আমাদের সাপোর্ট গুলো কাউন্ট করে বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সেট অফ রুলস গুলো আছে এখান থেকে কার্টেশিয়ান প্রোডাক্ট আমরা 3টা নিয়ে জাম্প করব। আমরা ফার্স্টে আমাদের যেই সাপোর্ট গুলো স্যাটিসফাই করছে ওইটার লেভেল আমরা পেয়ে গেছি, ওইটার টেবিল পাইছি। এখান থেকে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট করার পর কোন 3টা সেট তৈরি হবে, কোন 3টা ফ্রিকোয়েন্ট আইটেম সেট তৈরি হবে বলো তো? ফ্রিকোয়েন্ট আইটেম সেট না, আইটেম সেট তৈরি হবে কোনটা? বিসিই একটা, আর কি কি পেয়ার হতে পারে? আর কি কি পেয়ার হতে পারে? এসিবি, এসিবি, তারপর এসিই, এসিই। আচ্ছা, যেই দুইটা বলেছো সেই দুইটার কাউন্টটা এই ট্রানজাকশন আইডিতে একটু চেক করে দেখো তো, এখানে কয়বার করে আছে? এবিসি কয়বার আছে? একবার। একবার। সো দ্যাট ইজ ওয়াই এখানে সরাসরি শুধুমাত্র ফ্রিকোয়েন্ট আইটেম সেটটা লেখা হয়েছে। বিসিই ফ্রিকোয়েন্ট আইটেম সেট শুধুমাত্র 2বার আছে বলে ওইটাকেই আমরা ডিরেক্টলি লিখে দিছি, এখানে বাকি 2টা আইটেম লিখে নাই। বাট পরীক্ষায় তোমরা কিন্তু সবগুলো লিখে দেন এলিমিনেশন করে লেভেল লিখবে। এটা কি সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, সো সবাই যদি বুঝে থাকি, আমাদের স্টেপ 3 পর্যন্ত ডান, যে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করব। স্টেপ 3 পর্যন্ত ডান। এখন হচ্ছে 4 নাম্বার স্টেপ আর 5 নাম্বার স্টেপ। আমি কি বলেছি? 4 নাম্বার এবং 5 নাম্বার স্টেপ হচ্ছে আমাকে সেট অফ রুলস গুলো তৈরি করা এবং সেই সেট অফ রুলস থেকে রুল জেনারেশনের রুলগুলোকে স্যাটিসফাই করা। ঠিক আছে? সো সেট অফ রুলস যখন আমরা তৈরি করব, এটা আমরা কিভাবে করব? আমাদের ফাইনাল সেট কোনটা এসেছে বলো তো? আচ্ছা, আমি আরেকবার একটু ব্যাক করতেছি। ফাইনাল সেট আমাদের কোনটা আসছে? বিসি, যেটা মিনিমাম সাপোর্টকে স্যাটিসফাই করে। কোনটা ফাইনাল সেট? বিসিই, রাইট। বিসিই হচ্ছে আমাদের ফাইনাল সেট অফ রুলস। এখন এই বিসিই থেকে আমাকে অল পসিবল অফ রুলস জেনারেট করতে হবে, যেগুলোর কনফিডেন্স আমরা কিছুক্ষণ পরে চেক করব। ঠিক আছে? সাপোজ এখানে যেমন এবিসিডি দিয়ে একটা ফ্রিকোয়েন্ট আইটেম সেট দিয়ে জেনারেট করে দেখাইছে যে অল পসিবল সেট অফ রুলস কি কি হতে পারে। যে কেউ যদি এবিসি কিনে তার ডি কেনার পসিবিলিটিস কতটুকু, কেউ যদি এবিডি কিনে তার সি কেনার পসিবিলিটিস কতটুকু, আবার কেউ যদি এসিডি কিনে তার বি কেনার পসিবিলিটিস কতটুকু। সেম ভাবে আমরা যদি এটা বিসিইর জন্য করতে চাই, বিসিইর জন্য কি হবে বলতো? যে কেউ যদি বি কিনে তার সি কেনার পসিবিলিটিস কতটুকু, কেউ যদি সিই প্রোডাক্টটা কিনে তার বি কেনার পসিবিলিটিস কতটুকু। সবাই একটু তোমরা খাতায় এখন নোট ডাউন করবে। আমি তোমাদেরকে 3টা রিলেশন দিচ্ছি, এই 3টা রিলেশনের কনফিডেন্স রেট তোমরা বের করে বলবে, এবং কনফিডেন্স রেটের সূত্র আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইছি। আমি একটু রুলসগুলো, সেট অফ রুলসগুলো বলতেছি এবং ওই সেট অফ রুলস এর উপরে ডিপেন্ড করে তোমরা কনফিডেন্স রেট বের করবে। ক্লিয়ার? কেউ যদি বিসি কিনে তার ই কেনার পসিবিলিটিস কতটুকু এটা বের করবে। আর সেট অফ রুলস সবসময় এইভাবে লিখবে। এই স্লাইডে এখন যেভাবে দেখানো আছে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবে, তারপরে অ্যারো দিয়ে এইভাবে দেখাবে। আচ্ছা, কেউ যদি বিসি কিনে তার ই কেনার পসিবিলিটিস কতটুকু, কেউ যদি সি কিনে তার বি কেনার পসিবিলিটিস কতটুকু, আর কেউ যদি সিই প্রোডাক্ট কিনে তার বি কেনার পসিবিলিটিস কতটুকু। সবাই কি রুলস গুলো লিখেছি? জি ম্যাম। ওকে, তাহলে আমি আবার আগের স্লাইডটাতে ব্যাক করতেছি। এখানে আমাদের ট্রানজাকশনের সেট অফ রুলস কোনটা কতটুকু সাপোর্ট স্যাটিসফাই করে সেটা কিন্তু দেওয়া আছে। সো আমরা এখন বের করব
বের করে আমাকে একটু জানাবো যে কোনটা কনফিডেন্স কত আসে। আর কনফিডেন্স রেট আই হোপ সবার মনে আছে। আমি 2 মিনিট সময় দিলাম। বের করেছি? জি ম্যাম। ওকে, কত আসছে? ম্যাম ফার্স্টটা আসছে 2/2 মানে 1 আসছে। এটা কোনটা? বিসি আর ই। বিসিই। আচ্ছা, তো বিসিই এর সাপোর্ট কাউন্ট কত ছিল? বিসিই এর সাপোর্ট কাউন্ট উপরেরটা 2 ছিল, হ্যাঁ। এবং নিচে যখন আমি প্রিভিয়াস অকারেন্স কালেক্ট করছি, প্রিভিয়াস অকারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি বিসি প্রিভিয়াস অকারেন্স কত? 2। সো দ্যাট ইজ ওয়াই এটার কনফিডেন্স রেট কত বের হয়েছে? 1। তোমাদেরকে কনফিডেন্স রেট যদি 50% বলে বা কনফিডেন্স রেট যদি 60% বলে, আমাকে ওইটা স্যাটিসফাই যেগুলো করে সেই রুলগুলোকেই, সেই সেট অফ রুলস গুলোকেই আমাদের দেখাতে হবে। ঠিক আছে? সেই সেট অফ রুলস গুলোকে আমাকে দেখাতে হবে। ফার্স্টে আমাকে সবগুলো রুলস ক্যালকুলেশন করতে হবে, এন্ড দেন আমাদেরকে যেগুলো স্যাটিসফাইড বলতে হবে যে স্যাটিসফাইড রুলস আর এইগুলো, সেগুলো আমাকে দেখাই দিতে হবে। আর ডিস্যাটিসফাইড রুলস কোনগুলো সেগুলো আমাদেরকে দেখাই দিতে হবে। আর বাকিগুলো কত আসছে বলো তো? ম্যাম সি আর বি এটা আসছে 2/3 মানে 0.67। 0.67, দ্যাট মিন্স আমি যদি বলি 0.50 মানে 50% হচ্ছে কনফিডেন্স রেট, এইটাও কিন্তু স্যাটিসফাই করে গেছে। ওকে, নেক্সট এটা সিই আর বি। হ্যাঁ, সিই থেকে বি ওইটা কত? 2/2 মানে 1 আসছে। 2/2 মানে 1, দ্যাট মিন্স ওইটাও কেনার চান্সেস 100%। কেউ যদি সিবি বা বিসি প্রোডাক্ট কিনে, তার ই কেনার চান্সেসও 100%। আবার লাস্টে কোনটা বলা জানো? ম্যাম সিই আর বি এটা থেকে। হ্যাঁ, কেউ যদি সিই প্রোডাক্ট কিনে, তার বি কেনার চান্সেস হচ্ছে 100%। দ্যাট মিন্স এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো ওই সুপার শপ থেকে বা ওই অনলাইন শপ থেকে সবচেয়ে বেশি সেল হয়। ঠিক আছে? সো এ প্রায়োরি অ্যালগরিদম সবাই কি বুঝতে পেরেছি? বাকিরা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। আদার্স যারা আছি বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। ইয়েস ম্যাম, বুঝছি। যারা এই সেকশনে নিউ আসছো তারা? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম। জি ম্যাম। ওকে, দ্যাটস ফাইন। আর আমি এখন তাহলে অ্যাসোসিয়েশন রুল মাইনিং শেষ, আমি এখন তাহলে নেট বায়াসে চলে যাব। নেট বায়াসের ক্ষেত্রে একটু বলি, নেট বায়াস তোমরা অনেকবার করছো, ডেটা সায়েন্সে করছো,
অলরেডি এনএলপি তে একবার করছো, এখন আবার ডেটা মাইনিং এ। সো আমি নেট বায়াস নিয়ে খুব বেশি সময় স্পেন্ড করতে চাচ্ছি না। নেট বায়াসের বিষয়টা হচ্ছে, তবে আমি মানে যেটা হাইলি প্রোহিবিটেড সেটা হচ্ছে নেট বায়াসে আমরা কোনো লগ ফাংশন ইউজ করে কোনো কিছু করব না, ঠিক আছে? ক্যালকুলেশনের ক্ষেত্রে নেট বায়াস অনলাইনে অনেক রিসোর্সেস আছে, নেট বায়াস ক্যালকুলেশন করার বিভিন্ন রকমের প্রবাবিলিটি মেথড আছে। আমি জাস্ট বলে দিচ্ছি, নেট বায়াস দুই রকমের হতে পারে। একটা প্যাটার্ন হচ্ছে প্রায়র প্রবাবিলিটি। আমার কথার সাথে কিন্তু আমি অনেকগুলো রিসোর্সকে একত্র করে তারপরে পড়াই, সো স্লাইডের সাথে অনেক সময় মিল পাবা, আবার অনেক সময় মিল পাবা না। বাট আমি যেভাবে বলবো ওইটা যদি ফলো করো, ট্রাস্ট মি, আই গেস এক্সামের সময় প্রবলেম হবে না খুব একটা। আচ্ছা, সো নেট বায়াসের ক্ষেত্রে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে প্রায়র প্রবাবিলিটি বলে, আর একটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। প্রায়র মানে হচ্ছে পূর্বের অকারেন্সেস এর উপরে ডিপেন্ড করে পরবর্তী অকারেন্সেসকে চেক করা। আর কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে কিছু সেট অফ ফিচার্স থাকে, সেই সেট অফ ফিচার্স এর মধ্যে আমাকে গিভেন একটা ফিচার্স দিবে, গিভেন ফিচার্স এর মধ্য থেকে আমাকে ওয়াই লেভেলটাকে প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা KNN ক্লাসিফায়ার করছি, কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার করছি, সবার কি মনে আছে যে নতুন একটা টেস্ট কেস দেওয়া হইতো এবং ওই টেস্ট কেসের মধ্যে কিছু সেট অফ ফিচার্স দেওয়া হইতো, সেই সেট অফ ফিচার্স এর উপরে ডিপেন্ড করে আমাকে কি করতে হইতো, ওয়াই লেভেলটাকে প্রেডিক্ট করতে হতো, মনে আছে? জি ম্যাম। ওকে, সো নেট বায়াসের কন্ডিশনাল প্রবাবিলিটিটা অনেকটা ওই রকম। কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে সেখানে ফিচার্স দেওয়া থাকবে সেট অফ, আর আমাকে সেখান থেকে ইয়েস এর জন্য একবার ক্যালকুলেশন করতে হবে, নো এর জন্য একবার ক্যালকুলেশন করতে হবে, এন্ড দেন যেটা সবচেয়ে বেশি, যেটা সবচেয়ে হাইয়েস্ট আছে ওইটাকেই আমার কনসিডার করতে হবে ক্লাস হিসেবে ওই সেট অফ ফিচার্স এর জন্য। এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এখন আসো হচ্ছে প্রায়র প্রবাবিলিটি নিয়ে কথা বলি। আমি খুব পপুলার একটা রিসোর্স থেকে আমি প্রায়র প্রবাবিলিটি দেখাবো। সাপোজ এইটাই আমি ওপেন করলাম, অথবা অ্যানালাইটিক্স এরটা আছে কিনা একটু দেখে নিই। টেস্টমেন্ট আছে। নেট বায়াসের সূত্রটা মনে আছে কারো? প্রবাবিলিটি অফ সি বাই এক্স। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, সো প্রায়র প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এবং প্রায়র প্রবাবিলিটির উপরে ডিপেন্ড করে আমরা পোস্টেরিয়র প্রবাবিলিটি আইডেন্টিফাই করব। যেমন এখানে দেখো, প্রবাবিলিটি অফ সি বাই এক্স, সি বলতে এখানে বোঝানো হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্স এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং এইটা আমি যদি সূত্রটাকে ভাঙি তাহলে এই সূত্রটা কি হবে? প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিভাইডেড বাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ ক্লাস অথবা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর নিচে কে থাকবে? সেটা হচ্ছে প্রেডিক্টর, এখানে যেটা দিয়েছে নিচে প্রেডিক্টর প্রায়র প্রবাবিলিটি, অথবা আমরা এটাকে প্রবাবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। এটা তো বুঝতে পেরেছি ইকুয়েশনটা বা সূত্রটা? যদি এটা বুঝে থাকি তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পলটা দেখা যাচ্ছে? ছোট ম্যাম অনেক। আচ্ছা, চাইলে আমরা রিসোর্স অনলাইন থেকে দেখতে পারবো। জাস্ট অ্যানালাইটিক্স ভিডিও, আমি লিংকটা রিসোর্সটা সবাইকে দিয়ে দিচ্ছি, অথবা আমার স্ক্রিনটা একটু বড় করে দেখলেই হবে। আমি রিসোর্সটা দিয়ে দিলাম। এখানে দেখো যে রিসোর্সটা বলা হয়েছে, এখানে দুইটা ইনস্ট্যান্স দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইনস্ট্যান্স, আর একটা হচ্ছে কি
ডিপেন্ডেন্ট ইনস্ট্যান্স। এইটার উপরে আমরা যদি প্রায়র প্রবাবিলিটি বের করতে চাই, প্রায়র প্রবাবিলিটি বের করার আগে আমাকে এই লাইকলিহুড টেবিলটা বানাতে হবে। এই লাইকলিহুড টেবিলটা কিভাবে বানানো হয়েছে, আমরা যে একবার ডিসিশন ট্রি করে আসছি সেম ভাবে ডিসিশন ট্রির মতো আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। যেমন আমার এখানে ওয়েদারের ক্ষেত্রে আমাদের কয়টা ক্যাটাগরি আছে বলতো? আউটলুকের ক্ষেত্রে কয়টা ক্যাটাগরি ছিল? 3টা ক্যাটাগরি মনে আছে? 3টা ক্যাটাগরি কি কি ছিল? সানি, ওভারকাস্ট এন্ড হচ্ছে কি রেইনি। সো প্রথমে আমার কি করতে হবে, এখানে যেটা করেছে যে ওভারকাস্ট, রেইনি, সানি, একবার নো এর জন্য একটা কলাম করলাম আর একবার হচ্ছে ইয়েস এর জন্য একটা কলাম করলাম। ওভারকাস্ট আমার ডেটা সেটের মধ্যে কয়বার ইয়েস ছিল? 4বার ইয়েস ছিল। সো আমি কি করছি, এই ইয়েস এর জন্য একবার টোটাল প্রবাবিলিটিটা বের করে নিছি যে আমার টোটাল ইয়েস আছে কয়বার। টোটাল ইয়েস আছে হচ্ছে আমার 9টা এবং তার মধ্যে ওভারকাস্টের জন্য ইয়েস আছে হচ্ছে 4টা। সো দ্যাট ইজ ওয়াই আমি 4/40 লিখেছে। তারপরে আমি আবার রেইনির জন্য বের করলাম যে রেইনিতে নো আছে এবং ইয়েস আছে। টোটাল মিলে আমার টোটাল রেইনি আছে কয়টা? 5টা, 14টা ইনস্ট্যান্সের মধ্যে। সো দ্যাট ইজ ওয়াই 5/14। এবং সেম ভাবে আমি এখানে কি করছি যে টোটাল নো আছে আমার 5টা, সানি, ওভারকাস্ট, রেইনি মিলায়ে আমার টোটাল নো হচ্ছে 5টা। সো 5/14 এন্ড আমার ইয়েস আছে হচ্ছে টোটাল 9টা, টোটাল 14টা ইনস্ট্যান্সের মধ্যে। সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে 9/14। আমার তাহলে স্কোর আসে কত? এখানে 0.36 আর এখানে ইয়েস এর জন্য স্কোর আসে হচ্ছে 0.64। এবং প্যারালালি আলাদা করে আমি ওভারকাস্টের জন্য বের করছি, রেইনির জন্য বের করছি, সানির জন্য বের করছি। পরীক্ষায় যেটা আসবে তোমাদের ডেটা সেট দিয়ে দিবে এবং ওই ডেটা সেটের থ্রোতে এইরকম 3টা স্টেটমেন্ট দিতে পারে। এখানে দেখো একটা স্টেটমেন্ট আমি জাস্ট মাত্র সিলেক্ট করলাম। এরকম স্টেটমেন্ট দিবে যে প্লেয়ার্স উইল প্লে ইফ দ্য ওয়েদার ইজ সানি। ইজ দিস স্টেটমেন্ট কারেক্ট অর রং? যদি এই ধরনের আসে এরকম তোমাদের 3টা স্টেটমেন্ট দিবে, প্রত্যেকটাতে 2 মার্ক করে করে থাকবে। অথবা কন্ডিশনাল প্রবাবিলিটিও আসতে পারে। সো যদি প্রায়র প্রবাবিলিটি আসে, প্রায়র প্রবাবিলিটির ক্ষেত্রে এরকম 2টা ইনস্ট্যান্স, একটা ইনস্ট্যান্স থাকবে ইন্ডিপেন্ডেন্ট আর একটা থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট। এখানে বলেছে প্লেয়ার উইল প্লে ইফ ওয়েদার ইজ সানি। উইল প্লে মানে কি বলতো? ইয়েস নাকি নো? বলতে ইয়েস বোঝায় নাকি নো বোঝায়? ম্যাম ইয়েস বুঝায় ম্যাম। ইয়েস বোঝায়। যদি উইল নট প্লে বলতো তখন আমরা নো এর জন্য করতাম। যখন উইল প্লে বলেছে তখন আমরা ইয়েস এর জন্য করব। এন্ড দেন বলেছে ইফ দ্য ওয়েদার ইজ সানি, তার মানে হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 3টা প্যারামিটারের মধ্যে কে হবে? ইয়েস সানি, রাইট। তাহলে আমি যদি আমার প্রবাবিলিটির সূত্রটাকে সাজাই তাহলে আমার সি এর জায়গায় আসবে কে? সি এর জায়গায় আসবে হচ্ছে ইয়েস এবং ইন্ডিপেন্ডেন্ট এক্স এর জায়গায় আসবে কে? সানি। দেন হচ্ছে আমি ওইটাকে এক্সপ্যান্ড করলাম ওই ফর্মুলেশনটাকে, তাহলে আমার প্রথম সূত্রটা হবে হচ্ছে প্রবাবিলিটি অফ সানি ডিভাইডেড বাই ইয়েস মাল্টিপ্লাইড হবে কার সাথে? প্রবাবিলিটি অফ ইয়েস এর সাথে। আর নিচে যাবে কে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে বলতেছি হচ্ছে প্রবাবিলিটি অফ কি? সানি। সো এখন আসো এখানে প্রবাবিলিটি অফ সানি যদি বলে থাকি তাহলে প্রবাবিলিটি অফ সানি আমাদের লাইকলিহুড টেবিলটাতে প্রবাবিলিটি অফ সানি তাহলে কি হবে? 5/14। ঠিক আছে? প্রবাবিলিটি অফ সানি কোনটা হবে? 5/14। এবং ইয়েস, এবং ইয়েস কতবার আছে? 9 বার। তাহলে উপরে সানি ডিভাইডেড বাই ইয়েস এর সাথে 9/14 কি হবে? মাল্টিপ্লাইড হবে। এই যে এখানে দেখো উপরের পার্টটুকুতে আসি, এখানে প্রবাবিলিটি অফ ইয়েস এর জন্য কত হবে? 9/14। এখন আসি এই পার্টটুকুতে যে প্রবাবিলিটি অফ সানি ডিভাইডেড বাই ইয়েস। এখন আমার ডেটা সেটের মধ্যে সানি এবং শুধুমাত্র ইয়েস এটা আছে কয়বার বলো তো? এটা আছে কয়বার?
3 বার, 3/9। টোটাল ইয়েস আছে কয়বার? 9 বার। এবং সানি ইয়েস আছে মাত্র 3 বার, 3/9। এটা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? না ম্যাম। টোটালটাকে ক্যালকুলেশন করলে 0.64 আসে। ঠিক আছে? সো এখন তোমরা যেটা করবা, তাহলে স্টেটমেন্টটা কারেক্ট নাকি রং। যদি 0.50 উপরে যায় তাহলেই বলবা যে স্টেটমেন্ট ইজ কারেক্ট, যদি 50 নিচে থাকে তাহলে স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। এখন তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে ইজ দিস স্টেটমেন্ট কারেক্ট অর রং। এখন স্টেটমেন্টটা কি কারেক্ট নাকি রং? কারেক্ট ম্যাম। কারেক্ট। তো তোমরা এখন বলবা, আমি একটা স্টেটমেন্ট বলতেছি, প্লেয়ার্স উইল নট প্লে if the weather is rainy। এইটার ক্ষেত্রে পার্সেন্টেজ বের করো। এটার ক্ষেত্রে নেট বায়াসের প্রবাবিলিটি বের করো। 2 মিনিট সময় দিচ্ছি, বের করে বলো। আর আমি লাইকলিহুড সবাইকে লিংক দিয়ে দিছি, ওখানে লাইকলিহুড টেবিলটাও পেয়ে যাবা যদি সিকোয়েন্স বুঝতে পারো, সূত্রতে কিভাবে বসাবে। সবাই বের করছে? আমি করতেছি। ওকে। ম্যাম লাইকলিহুড টেবিলটা একটু যদি দেখেন। দেখতে সমস্যা হলে আবার তোমাদের রিসোর্স দিছি, ওখান থেকেও দেখতে পারবে, সমস্যা নাই। ওকে ম্যাম।
ম্যাম করা শেষ। কত আসছে? 0.6। 0.6। দ্যাট মিন্স স্টেটমেন্ট কি স্যাটিসফাই করে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, দ্যাট মিন্স 0.6 রাইট। সো স্টেটমেন্ট কে স্যাটিসফাই করতেছে। সো আই গেস তোমরা নেইভ বায়াস প্রবাবিলিটির প্রায়র প্রবাবিলিটি পারবে, এতে কারো কোনো প্রবলেম আছে? No, না ma'am. ম্যাম। আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি কারোর তেমন কোনো প্রবলেম নাই। সো এখন আসো, প্রায়র প্রবাবিলিটি আমাদের শেষ হয়েছে, আমি কন্ডিশনাল প্রবাবিলিটিতে যাচ্ছি। ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি দেখাই আমি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, দ্যাটস ফাইন। স্ক্রিন যদি দেখা যায়, এখন আসো একটা বড় ডেটা সেটে আসলাম। ঠিক আছে, এই বড় ডেটা সেটের মধ্যে যখন তোমাকে মাল্টিপল ফিচার্স দেওয়া হবে, শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট এবং তার সাথে করেসপন্ডিং একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না দিল, প্রায় প্রবাবিলিটি না দিল, যদি হোয়াট অ্যাবাউট মাল্টিপল ফিচার্স দেয়, সাপোজ তোমাকে এইজ ডিক্লেয়ার করে দিল, ইনকাম বলে দিল, স্টুডেন্ট বলে দিল, ক্রেডিট রেটিং বলে দিল, এবং করেসপন্ডিং এ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে বললো বাই কম্পিউটার। ঠিক আছে, সো যদি এরকম আসে তখন আমাদের কি করতে হবে? তখন হচ্ছে আমাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে হবে। এখন এই কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, একবার হচ্ছে তোমাকে প্রবাবিলিটি, ওই এটা দেখি ক্যালকুলেশনটা, হ্যাঁ, একবার তোমাকে প্রবাবিলিটি বের করতে হবে ইয়েস এর জন্য, এবং আরেকবার তোমাকে বের করতে হবে হচ্ছে নো এর জন্য। যেমন এখানে বলেছে যে C1 হচ্ছে উইল বাই কম্পিউটার এন্ড C2 হচ্ছে উইল নট বাই কম্পিউটার, এবং এখানে কিন্তু ফিচার্স হচ্ছে বেশি থাকবে, মানে ইনপুট ফিচার, সেট অফ ফিচার্স বেশি, যেমন X1 X2 একটা ফিচার্স, এবং প্যারালালি আবার আরো অনেকগুলো ফিচার্সও বলে দিতে পারে। তখন তোমাকে কি করতে হবে? প্রবাবিলিটি অফ ইয়েস এর সাথে বাকি ফিচার্স গুলোকে মাল্টিপ্লাই করতে হবে, এবং প্রবাবিলিটি অফ নো এর সাথে বাকি ফিচার্স গুলোকে মাল্টিপ্লাই করতে হবে। আগে আমাকে প্রবাবিলিটি বের করে নিতে হবে। যেমন C1 ইয়েস আছে টোটাল টেবিলের মধ্যে 5 বার, এবং র ডেটা সেট আছে হচ্ছে 10টা, তো 5/10 আমার আসে হচ্ছে 0.5। C2 ও সেম 5/10 0.5। এরপর আসি হচ্ছে X1 এর ক্ষেত্রে। X1 বলতেছে কাকে? 35 ইয়ার্স ওল্ড। সো 35 ইয়ার্স ওল্ড যদি হয় X1 ফিচার্স এর ক্ষেত্রে, এরকম 35 ইয়ার্স ওল্ড কে কে আছে এটা একটু দেখতে হবে। আচ্ছা, কয়জন আছে 35 এবং শুধুমাত্র ইয়েস? কয়টা আছে? মাত্র ইয়েস 35 তিনটা দেখা যাচ্ছে। তিনটা দেখা যাচ্ছে। তাহলে আমি যদি আগে একটু বলতেন যে কোন কোশ্চেনের উপর বেসিস করে আমরা বের করতেছি। আচ্ছা, কোশ্চেন কোথায়? ডেটা সেটের পরে নিচেই ছিল মনে হয়। এই যে দেখো, যেমন এইটা একটা, এখানে যেমন তোমাকে বলেই দিছে যে ডিসাইড ওয়েদার অফ 35 ইয়ার্স এন্ড ইনকাম হচ্ছে কি মিডিয়াম, উইল বাই এ কম্পিউটার অর নট ইউজিং বাইয়েশিয়ান ক্লাসিফায়ার। ঠিক আছে, কোনটার প্রবাবিলিটি হবে সেটা বের করতে বলছে। সো এখানে H1 কে বলতেছে হচ্ছে কাস্টমার উইল বাই কম্পিউটার, এটা হচ্ছে উইল নট, এবং ডি বলতেছে হচ্ছে 35 ইয়ার্স এন্ড ইনকাম। সো ডি এর ক্ষেত্রে কিন্তু এটা আবার D1 আর D2 হয়ে যায়। সেম ভাবে ওইটাও কিন্তু সেম কোশ্চেনই। ঠিক আছে, একই কোশ্চেন, একবার C2 এর জন্য, একবার হচ্ছে তোমার C1 এর জন্য বের করতে হবে। সো আমরা যখন C1 এর জন্য যখন করব, তখন আমাদের নিচে প্রত্যেকবার ইয়েস এর মানটা কত হবে? দেখো এখানে 9। আর X1 এর জন্য, X1 ফিচার্স এর জন্য যখন করব, তখন আমার দেখতে হবে X1 ফিচার্স কয়বার আছে, যখন আমরা X2 এর জন্য করব X2 ফিচার্স কয়বার আছে। আই গেস এটা তোমরা বুঝতে পারছো। এরপরে তোমরা কি করবা? যখন প্রবাবিলিটি অফ ইয়েস কাউন্ট করবা, এটা সবগুলো একসাথে গুণ করে দিবা, ওইটা যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আবার যখন তুমি C2 এর জন্য করবা, এই যে এখানে 5/14 এর সাথে যতগুলো প্রবাবিলিটির মেথডের
ইভ্যালুয়েশন পাইছি সেগুলোকে আমরা গুণ করে দিব, ওইটাই হচ্ছে নো এর প্রবাবিলিটি। এর মধ্যে যেইটা হায়ার হবে সেটাই হচ্ছে ওই কোশ্চেনের অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? ধরো এইখানে যেমন এই যে লেট C1 দিছে, C2 দিছে এবং বাকি ফিচার্স দিছে, এই ফিচার্স এর জন্য তখন আমরা সিলেক্ট করব যে এটা কি C1 হবে নাকি C2 হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। তারপরে এই যে দেখো এখানেও একটা এক্স এর ফিচার্স দেওয়া আছে, এখানে সিলেক্ট করা যাচ্ছে না, এই যে এটা একটা কোশ্চেন দেওয়া আছে, স্টুডেন্ট ইয়েস ক্রেডিট রেটিং ফেয়ার, তাহলে তার ডিসিশন কোনটা হবে, ইয়েস হবে নাকি নো হবে। আচ্ছা, কেউ একজন কোশ্চেনের কথা বলতেছিল না, এই যে এইটা একটা কোশ্চেন, বুঝতে পেরেছো? জি ম্যাম। কারো কোনো কোশ্চেন বা বুঝতে কোনো প্রবলেম? এনি প্রবলেম? মিস, আমরা কখন কোনটা ইউজ করব যদি সেটা একটু আমাদের বলে দিতেন। কেউ একজন ওকে বলো তো কখন কোনটা ইউজ করব। শারমিন? ম্যাম, যখন অনেকগুলো ফিচার্স এর কথা বলা থাকবে, কলাম অনেকগুলো থাকবে এবং সেখানে অনেকগুলো ফিচার্স থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স অনেক থাকবে, হ্যাঁ, তখন যদি আমার ওয়াই লেভেল বের করতে বলা হয় তখন আমি ইউজ করব কন্ডিশনালটা। রাইট। আর যদি শুধুমাত্র সিম্পল শুধু একটা ইন্ডিপেন্ডেন্ট একটা যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে প্রায়র। দিনা, বুঝতে পেরেছো? জি মিস, ক্লিয়ার। যখন ডিসকাস করেছিলাম কোথায়? মিস ছিলাম, মানে আমি ওই পার্টটুকুতে মানে মিস করে গিয়েছিলাম আর কি, একটু নেটের প্রবলেম করতেছিল। ওকে, ঠিক আছে তাহলে। সো নেট বেস প্রবাবিলিটি থেকে এতটুকুই। এখন আসো, সবাই নেট বেস প্রবাবিলিটি বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন? ম্যাম, আমি জানি 30 জন আছো, বাট 30 জনের মানে 98%ই পড়াশোনা করতেছে না, জাস্ট জয়েন করে থাকতে হবে বলে বিধায় জয়েন করে আছে। বাট আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ তোমরা পারবে পরবর্তীতে। বলো শারমিন। ম্যাম, আপনি স্লাইডগুলো আমাদেরকে জিপ করে দিতে চাইছিলেন। আচ্ছা, তুমি কালকে সন্ধ্যার দিকে আমাকে গ্রুপ থেকে একজন একটু মেসেজ করো, তাহলে আমি হয়তো বসে ফ্রি টাইমে দিয়ে দিব, কারণ তোমাদের ক্লাস শেষে আমি আবার অন্য একটা কাজে বসবো, আমার হয়তো মনে থাকবে না। সো আমাকে কালকে একটু বলো। ওকে ম্যাম। ওকে ওকে। সো আমি নেট বায়াস আর অ্যাসোসিয়েশন ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছি, সবাই পারবে। সো এখন আসো ক্রস ভ্যালিডেশনে আসি। আমাদের নেট বায়াস শেষ, অ্যাসোসিয়েশন শেষ, এখন আসি ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশন হচ্ছে টোটালটাই হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। ক্রস ভ্যালিডেশন মূলত আমার সাথে একটু আনসার করো, আমি যখন আস্ক করি। আমরা যখন ক্লাসে ক্লাসিফায়ার পড়েছিলাম বা ল্যাবে যখন আমরা ক্লাসিফায়ার দেখতেছি, আমি যখন বারবার বলি যে যখন ট্রেনিং এ আমার 92% অ্যাকুরেসি আসছে কোনো একটা মডেলের, এরপরে আমি যখন টেস্টে আবার এটাকে অ্যাপ্লাই করলাম, টেস্টে আমার অ্যাকুরেসি আসতেছে হচ্ছে 95%। এখানে এখানে কি ওভারফিটিং হয়েছে নাকি আন্ডার ফিটিং হয়েছে? ওভারফিটিং। ওভারফিটিং। তো ওভারফিটিং এখানে কত পার্সেন্ট হয়েছে? 3% ওভারফিটিং। এখানে 92 হওয়ার কথা ছিল, এখানে ওভারফিটিং হয়ে গেছে 3%, রাইট? সো এই যে ওভারফিটিং বা যখন আমরা আন্ডার ফিটিং এর সম্মুখীন হই, যে আমাদের অ্যাকুরেসি দুইটাই অনেক লোয়েস্ট, সো এই ধরনের যখন আমরা কোনো প্রবলেম ফেস করি, ওভারফিটিং বা আন্ডার ফিটিং, এখানে ওভারফিটিং আর ক্রস ভ্যালিডেশনের চ্যাপ্টার থেকে শুধুমাত্র 5 মার্কের একটা কোশ্চেন আসতে পারে যে ক্রস ভ্যালিডেশন কি এবং ক্রস ভ্যালিডেশন আমরা কিভাবে আমরা সলভ করতে পারি, এই ধরনের কোশ্চেন আসতে পারে। সো এই যে ওভারফিটিং হয়ে থাকে, এই ওভারফিটিং কে সলভ করার জন্য 8 রকমের ওয়েজ আছে। আমরা অনলাইনে সার্চ করলে 8 রকমের ওয়েজ পাবো, বাট এই পরীক্ষার জন্য বা ডেটা মাইনিং এ যেটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে সেই দুইটা ক্রস ভ্যালিডেশন টাইপ হচ্ছে, একটা হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন এন্ড দ্য আনাদার ওয়ান ইজ স্ট্র্যাটিফাইড ক্রস ভ্যালিডেশন। আমি যদি একটু স্লাইডটাতে যাই,
এখানে দেখো একটাকে বলা হয় হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন এবং আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। ঠিক আছে, এই দুইটার মধ্যে কি ডিফারেন্সেস কি তোমাদের আসতে পারে, যে দুইটার মধ্যে কি ডিফারেন্সেস গুলো কি। ওকে, সাপোজ আমরা যখন কোনো বাইনারি ফিচার নিয়ে কাজ করি আমরা তখন ইউজ করব হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। তখন কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন মাল্টি ক্লাসিফিকেশনের উপরে কম কাজ করে, বাইনারি টার্গেট ভ্যারিয়েবলের উপরে বেশি কাজ করে। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা যখন কে এর ভ্যালু 2 দিয়ে দেই সাপোজ, অথবা কে এর ভ্যালু আমি যদি 3 দেই, সাপোজ আমার টেস্ট কেসে ডেটা আছে হচ্ছে 12টা। আমি গত ক্লাসে যখন তোমাদের ল্যাব ক্লাসে দেখিয়েছিলাম যে আইরিশ ডেটাসেট নিয়ে যখন কাজ করি 150টার মধ্যে আমি যদি 20% ডেটা টেস্টের ক্ষেত্রে নিয়ে যাই তাহলে টেস্টের টোটাল কয়টা ডেটা টেস্ট হচ্ছে, কয়টা ডেটা টেস্ট হচ্ছে? 150 থেকে 20% ডেটা সরায় নিলে টোটাল কয়টা ডেটা? 30টা ডেটা। ভুলে গেছি? 30টা ডেটা। সো আমি যদি এখন কে এর ভ্যালু 3 করে দেই তাহলে তো প্রত্যেকটা ফোল্ডে কয়টা করে ডেটা যাবে? কয়টা করে ডেটা যাবে? কি কথা বলছি না কেন? আমি যদি কে এর ভ্যালু 3 করে দেই তাহলে আমি যদি 30 ডিভাইডেড বাই 3 দেই তাহলে প্রত্যেকটা ফোল্ডে কয়টা করে ডেটা যাবে? 10টা করে। 10টা করে ডেটা যাবে। সেটাই আমি বলতেছি যে প্রত্যেকটা ফোল্ডে সে 10টা করে পাঠাবে। এখানে যেমন একটা স্যাম্পল ডেটাসেট বলা আছে এবং স্যাম্পল ডেটাসেটের এগেইনস্টে টেস্টের কথা বলছে যে যদি 12টা স্যাম্পলস হয়, আমি যদি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন করি এবং টেস্ট ডেটা সেটের 10% ডেটাকে আমি কে ফোল্ডের জন্য নিলাম, আমি যদি সেখানে 12টা স্যাম্পল রাখি সেই 12টা স্যাম্পলের প্রত্যেকটা স্যাম্পলে 3টা করে ডেটা যাবে। অথবা 12টা স্যাম্পল আছে 4টা করে ডেটা যাবে, সরি আমি ভুল বলছি, 4টা করে স্যাম্পল যাবে এবং র্যান্ডমলি শাফল হয়ে সেখানে 4টা স্যাম্পল যাবে প্রত্যেকটা ফোল্ডে। সো এই যে র্যান্ডমলি শাফলিং করে কে ফোল্ডের একটা লিমিটেশন আছে, একটা লিমিটেশনের কথা আমি অলরেডি বলে ফেলছি। আর সেকেন্ড লিমিটেশন হচ্ছে যে যখন সে কে ফোল্ড করে কোনো বিজোড় কে ফোল্ড আসলে কোনো একটা ফোল্ডে দেখা যায় যে সামহাউ 5টা ফোল্ড হলো, তখন সে লার্জ ডেটা সেটের ক্ষেত্রে পারফরম্যান্স ডাউন করে। আন্ডারফিটিং করার পরেও ওইটাকে পারফরম্যান্স আপ করতে পারে না বা পারফরম্যান্সকে রাইজ আপ করতে পারে না। বাট ওইটাকে চেঞ্জ করার জন্য আরেকটা যেটা ক্লাসিফায়ার আছে সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন মেথড আছে, সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের অ্যাডভান্টেজ হচ্ছে সে লার্জ ডেটা অ্যামাউন্ট নিয়ে কাজ করতে পারে, মাল্টিপল ডেটা সেট মাল্টিপল ক্লাসেস ডেটা নিয়ে কাজ করতে পারে, এবং থার্ড হচ্ছে সে বিজোড় ডেটা যদি পায় বা বিজোড় স্যাম্পল যদি পায় সেখানেও সে ভালো পারফর্ম করে এবং এট দ্য সেম টাইমে সে পারফরম্যান্সকে ভালোভাবে ইমপ্রুভ করতে পারে, বেটার কম্পেয়ার টু কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। যেমন এখানে দেখো এই যে আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম সেই সেম কথাগুলোই এই কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে আর একটু এক্সাম্পলটাকে ইলাবোরেট করে বোঝানো আছে যে স্যাম্পল ক্লাস 0-তে 3টা যাবে, ক্লাস 1-এ আরো 3টা যাবে, এইরকম করে একটু ইলাস্ট্রেট করে বলা আছে। যেমন এইখানে দেখো স্যাম্পল নাম্বার কে ফোল্ডের ক্ষেত্রে একটা দেখাচ্ছে হচ্ছে বেশি, দ্যাট মিনস এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, সো এই যে ড্রব্যাকের কথা বলা হচ্ছে যে আনব্যালেন্স ফোল্ডের ক্ষেত্রে এটা হচ্ছে কে ফোল্ডের ক্ষেত্রে একটা ড্রব্যাক, বাট এই ড্রব্যাকটা নাই কোথায়? এই ড্রব্যাকটা নাই হচ্ছে স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনে। এবং স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের আরেকটা ভালো ইম্পর্টেন্ট দিক হচ্ছে ইমব্যালেন্স ডেটাসেটকে সলভ করতে পারে। এবং সবশেষে 2 মার্কের জন্য তোমাদের এরকম একটা ডিফারেন্সেস আসতে পারে যে কে ফোল্ডের মধ্যে কে ফোল্ড অথবা র্যান্ডম স্প্লিট যেটাকে বলে এইটার মধ্যে এবং স্ট্র্যাটিফাইড স্প্লিটের মধ্যে পার্থক্য কি বা ডিফারেন্স কি। সো সবাই এটা বাসায় পড়ে নিবে। আই গেস সবাই বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছে। সবাই বুঝতে পেরেছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, সো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।
আর আমি যদি একটু টোটাল যে সিলেবাসটা আছে সেই টোটাল সিলেবাসটা একটু সামারি করে দেই, আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক থেকে 10 মার্কস থাকতে পারে থিওরি প্লাস ম্যাথ, অ্যান্ড কে মিনস ক্লাস্টারিং বা অন্যান্য আদার্স যে ক্লাস্টারিং আছে দুইটা ক্লাস্টার মিলায়ে 10 মার্কের হতে পারে থিওরি প্লাস ডেফিনেটলি ম্যাথ সহ। ডেফিনেটলি ওখানে দুইটা ক্লাস্টার অ্যাট লিস্ট এক্সিস্ট করবে, আর যদি একটা ক্লাস্টার আসে তাহলে হয়তো সেখানে 7 মার্ক দিবে অথবা 5 মার্ক দিবে। তারপরে আসি সেকেন্ডলি, তারপর আমরা কি করলাম, অ্যাসোসিয়েশন রুল মাইনিং থেকে মার্কস থাকবে, 8 মার্কস থাকতে পারে বা 7 মার্কস থাকতে পারে। আর তার সাথে আমরা ক্রস ভ্যালিডেশন করলাম, ক্রস ভ্যালিডেশন 5 মার্কের থাকবে, এবং ডেফিনেটলি আমাদের কে মিনস ক্লাস্টারিং রিলেটেড, ডিবি স্ক্যান ক্লাস্টারিং রিলেটেড, এবং আরেকটা কি পড়েছে হায়ারার্চিক্যাল ক্লাস্টারিং। এই তিনটার থিওরি আমাকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে। ম্যাম আমাদের হচ্ছে অপটিমাইজেশনের ছিল সেট অফ রুলস। আচ্ছা, সিলেবাসে কিছু চেঞ্জ আসছে। সিলেবাসে আমরা যে সেট অফ রুলস বা অপটিমাইজেশন যেই টপিকগুলো ছিল ওইগুলো আপাতত থাকবে না। আর যদি কোনো সামহাউ চেঞ্জ হয় বা কিছু হয় আমি হয়তো পরবর্তীতে জানাই দিব। ম্যাম নেট বেস থেকে কত মার্কের আসবে? বাই দ্য ওয়ে আমি নেট বেস চ্যাপ্টার বলে দিচ্ছি, নেট বেস থেকে 5 মার্ক, নেট বেস থেকে 5 মার্ক। নেট বেস থেকে 10 মার্কের কোশ্চেন খুবই কম হয়, রেয়ার হয়। অনেক আগে 3 বছর আগে একটা সময় ছিল যখন নেট বেসের কোশ্চেন দেখা গেছে যে 10 মার্কের করতো, এবং সেখানে বিশাল বড় ডেটা দিত, অনেকগুলো ডিফারেন্ট টাইপের কোশ্চেন দিত। সো এখন এটা হয় না, নেট বেস 5 মার্কেরই কোশ্চেন হতে পারে আই গেস। ক্লিয়ার সবাই? জি ম্যাম। কারো কোনো কোশ্চেন? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। সবাইকে আল্লাহ হাফেজ। এবং তোমাদের আমি কুইজের সিলেবাস বলে দিয়েছি, এবং কুইজটা কবে নিব বলেছি? ম্যাম বুঝতে পারিনি কি ম্যাম। কুইজটা কবে নিব বলেছি, কুইজের ডেট মেনশন করে দিয়েছি এবং সিলেবাসও বলে দিয়েছি। সাজ্জাদদের কাছে আছে, তোমরা একটু জেনে নিও এবং সাজ্জাদকে বলবা যে আমাকে যাতে একটু কুইজের আগের দিন একটু যাতে হেডস আপ দেয়। ওকে ম্যাম। ঠিক আছে তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে দেখা হবে।